স্বাগতম জানাচ্ছি প্রাণীবিজ্ঞানের মোস্ট রিপিটেড বোর্ড এমসিকিউ ক্লাসে। তোমাদের গত দিনে উদ্ভিদ বিজ্ঞানের আমি মূলত মোস্ট রিপিটেড বোর্ড এমসিকিউ একটা ভিডিও দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার তো জানা ছিল না যে এখান থেকে এত প্রশ্ন আসবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু যতই পরীক্ষা কঠিন হোক বা সহজ হোক, রিপিটেড কিছু কমন প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো না তোমাকে পারতেই হবে। অ্যান্ড মাত্র 165টা আমি প্রশ্ন দিয়েছিলাম, আর এর মধ্যে থেকে যে এত প্রশ্ন কমন আসবে, আলহামদুলিল্লাহ। আমি তো প্রশ্ন মেকারও না হ্যাকারও না, আমার মনে হয়েছিল হয়তো বা আসবে। তো তারই ধারাবাহিকতায় আমি প্রাণীবিজ্ঞানেরও মোস্ট রিপিটেড বোর্ড এমসিকিউ এর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, এবং তোমাদের এত রেসপন্স, সত্যি আমি অনেক অভিভূত। আমার উপর আস্থা রাখার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, এই ভিডিওটা আজকে তোমরা কিভাবে দেখবা, এটা তুমি আগে করবে না। আজকে রাতে যখন তুমি ঘুমাতে যাওয়ার ঠিক আগে 2x অথবা 1.5x তুমি ভিডিওটা টেনে দেখতে পারো। আর যদি তুমি মনে করো যে আমি ভিডিও দেখবই না ভাইয়ার, শুধুমাত্র পিডিএফ পড়বো, তাহলে এটার পিন কমেন্টে পিডিএফ দেওয়া রয়েছে, তুমি পিডিএফটা জাস্ট দেখে নিবা ঘুমাতে যাওয়ার আগে। 10 মিনিট দেখলেই হয়ে যাবে, মাত্র 155টা প্রশ্ন আজকে। অথবা আগামীকাল যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন সকাল 7টা বা 8টার মধ্যে খেতে তুমি জাস্ট একবার চোখ বুলে নিবা, কোনো ব্যাখ্যা পড়ার দরকার নাই, শুধু পিডিএফটা দেখে নিবা। ওকে, তাহলে চলো শুরু করে দিই প্রাণীবিজ্ঞান মোস্ট রিপিটেড বোর্ড এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ এখানে মূলত আমাদের জুলজির মোস্ট রিপিটেড এমসিকিউ প্রশ্ন আমরা এখন শুরু করব। তাহলে দেখো, প্রথমেই লেখা রয়েছে প্রাণীবিজ্ঞানের মূলত প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ের। আমি শুধু তোমাকে একবার বলে দিয়ে যাচ্ছি, হয়তো শুনলে তোমার আরো বেশি মনে থাকবে। কোষমাত্রার গঠন কোন পর্বে দেখা যায়? আমাদের গঠন অনুসারে কোষমাত্রার গঠন দেখা যায় মূলত পরিফেরাতে। এরপরের দিকে দেখো অ্যাস্ট্রোপেকটেন ইরেগুলারিস। অ্যাস্ট্রো মানে মনে রাখো যে তারা অ্যাস্ট্রোনট টাইপের আর কি, মানে পঞ্চরীয় প্রতিসম এখানে দেখা যায়। রাইট অ্যান্সার পঞ্চরীয় প্রতিসম, মানে এটা একানোডার্মাটা পর্বের। প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটা? মনে রাখবা, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী হচ্ছে মলাস্কা থেকে শুরু করে কর্ডেটা পর্যন্ত। তাহলে মলাস্কা থেকে শুরু করে যদি কর্ডেটা পর্যন্ত যায়, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে মেটাফিড পোস্টোমা। মেটাফিড পোস্টোমা হচ্ছে কেঁচো। মেটাফিড পোস্টোমা হচ্ছে কি বলতো? কেঁচো। তাহলে কেঁচো হচ্ছে মূলত অ্যানিলিডা পর্বের, তার মানে এটা প্রকৃত সিলোমযুক্ত। নিচের কোনটি সঠিক? আমরা জানি স্পঞ্জশীল থাকে পরিফেরাতে। স্পঞ্জশীল থাকে কোথায়? পরিফেরাতে। স্পঞ্জ মানে তো ওই যে পোর, তাই না? স্পঞ্জ বলতে ছোট ছিদ্র থাকে, তাহলে পরিফেরাকে বলা হচ্ছে স্পঞ্জি প্রাণী। আর সিল মানে হচ্ছে গহ্বর, তাহলে স্পঞ্জশীল থাকে পরিফেরাদের ক্ষেত্রে। চলো, শিখাকোষ, এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্ল্যাটিহেলমিনথেস। ওকে, চলো আসি এরপরে। মলাস্কাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত। বলো, মলাস্কাদের রক্ত সংবহন তন্ত্র কি মুক্ত? বলো তো, অর্ধমুক্ত। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর নেমাটোরাদের কি বলা হয় জানো? নলের ভেতরে নল বা টিউব উইদিন টিউব। ওকে, চলো, নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বেতে? খুবই চমৎকার একটা, এটা হচ্ছে একটা রেচন অঙ্গের নাম। কাদের ক্ষেত্রে বলো তো? নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডাদের ক্ষেত্রে। অ্যানিলিডা। এবং এই নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। আবার বলো, নেফ্রিডিয়াকে কি বলা হয়? সেগ MENTAL। তাহলে বলো, নেফ্রিডিয়াকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান। কোন পর্বের প্রাণীতে র্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায়? র্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায় মূলত নেমাটোডাদের ক্ষেত্রে। মানে নেমাটোডা বলতে গোল কৃমিকে বোঝানো হয়, যেটা আমাদের পেটে থাকে, সবচেয়ে পরিচিত গোল কৃমি, মানে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডেস। চলো আসি, অ্যানিলিডা পর্বের লার্ভার নাম কি? মনে রাখবা, অ্যানিলিডা পর্বের লার্ভার নাম ট্রোকোফোর। এইখানে একটা কথা বলে দিই, অ্যানিলিডা পর্বের লার্ভার নাম এবং মলাস্কা পর্বের লার্ভার নাম দুইটার নামেই কিন্তু মিল রয়েছে, ট্রোকোফোর। তাহলে ট্রোকোফোর মূলত পড়বে মলাস্কার ক্ষেত্রেও, ট্রোকোফোর পড়বে মূলত অ্যানিলিডার ক্ষেত্রেও। জাস্ট রিমাইন্ড ইট পরীক্ষার জন্য। ম্যান্টল, ইটস নট দ্য মেন্টাল। ম্যান্টল একটা পর্দা থাকে, যে পর্দার মাধ্যমে শামুক বা ঝিনুক যারা বাচ্চাকালে থাকে, তখন তারা তাদের শ্বাসক্রিয়া সম্পন্ন করে। অর্থাৎ ম্যান্টল থাকে মূলত মলাস্কাদের। এটা কি কাজে সহায়তা করে? শ্বসনের কাজে সহায়তা করে। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব আমরা সবাই জানি, সেটা কি বলতো? এটা হচ্ছে মলাস্কা। আর প্রাণী জগতের প্রথম বৃহত্তম পর্ব কোনটা ভাই বলতো? প্রাণী জগতের প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। ঝিনুক কোন পর্বের প্রাণী? আমরা মূলত জানি শামুক, ঝিনুক, অক্টোপাস। শামুক, ঝিনুক এবং অক্টোপাস, এরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। পেরিহিমাল তন্ত্র, চমৎকার একটা জিনিস। হিমাল এবং পেরিহিমাল, শুনে রাখো, হিমাল এবং পেরিহিমাল এটা মূলত থাকে একাইনোডার্মাটা পর্বের ক্ষেত্রে। তোমাদের একটা চমৎকার জিনিস বলে দিই, এটা একটু খুবই স্পেসিফিক জিনিস, সেটা হইতেছে একাইনোডার্মাটাদের ক্ষেত্রে এটা হচ্ছে পানি সংবহন তন্ত্র থাকে। আবারও বলো, কোন সংবহন? পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটাদের ক্ষেত্রে। আর যদি আমি পরিফেরার কথা বলি, পরিফেরা
পরিফেরাদের ক্ষেত্রে কোনটা থাকে জানো ভাই? পরিফেরাদের ক্ষেত্রে থাকে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। তাহলে দেখো ভুল যেতে পারে, দেখেছো? পানি সংবহন এটা হচ্ছে একানোডার্মাটা, আর পরিফেরা নালীতন্ত্র, পরিফেরা নালীতন্ত্র, একানোডার্মাটা পানিতন্ত্র মানে পানি সংবহন তন্ত্র। চলো এইদিকে যাই, দেখি এইদিকে আমাদের কি বলেছে। সমুদ্র তারা আমরা অলরেডি জানি। এই যে দেখো এখানে অ্যাস্টেরোপেক্টন ইররেগুলারিসের মতো এখানে হবে মূলত কোনটা বলতো? পঞ্চ অরীয়। রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত থাকে কাদের? রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র। চলে যাই দেখি কোথায় কোথায় থাকে আর কি। আচ্ছা নেমাটোডাই, অবশ্যই নেমাটোডাতে মানে নেমাটোডা বলতে দেখো যে আমাদের গোলকৃমি, গোলকৃমিতে দেখবা সাদা, ওদের কোনো রক্ত সংবহন নাই, ওদের কোনো শ্বসন তন্ত্র নাই। ক্লিয়ার? প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রেও থাকে না। ওকে, তাহলে মূলত রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে একটা জিনিস লেখা রয়েছে মলাস্কাই, হিমোসিল। কি থাকে বলতো? হিমোসিল, খুব সংক্ষিপ্ত। এদের হিমোসিল কি? খুব সংক্ষিপ্ত। তার মানে হিম মানে রক্ত রিলেটেড, সিল মানে গহ্বর, তাহলে রক্তের গহ্বর, তার মানে অবশ্যই মলাস্কায় রক্ত সংবহন তন্ত্র রয়েছে। তাহলে অনুপস্থিত কোনটাই? নেমাটোডা, প্লাটিহেলমিনথেস। রাইট অ্যান্সার হবে 1 আর 2। চলো, মানুষের নেমাটোডা ঘটিত রোগ কোনটা? চমৎকার একটা জিনিস দিয়েছে, মানে কৃমি ঘটিত রোগ। ভাই এইখানে দেখো ফাইলেরিয়াসিস, যেটাকে বলা হচ্ছে গোদ রোগ, এটা কিন্তু নেমাটোডা দ্বারা হয়, এবং ওই জীবাণুটার নাম বা ওই পরজীবীটার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রপ্টি, যেটার দ্বারা ফাইলেরিয়াসিস হয়। আবার অ্যাসকিরিয়াসিস, অ্যাসকিরিয়াসিসের সহজভাবে যদি আমি বলতে চাই, আমাদের যে কৃমি হয় না পেটের ভেতরে যেটা কৃমি, অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস, এটার মাধ্যমে যে রোগ হয় তাকে বলা হচ্ছে অ্যাসকেরিয়াসিস। তাহলে টিনিয়াসিস কি জিনিস ভাই? টিনিয়াসিস হবে না। কেন টিনিয়াসিস হবে না? ওকে, টিনিয়া সোলিয়াম এটা হইতেছে যেই কৃমি, এটা একটা ফিতা কৃমি, এটা হইতেছে প্ল্যাটিহেলমিনথেসের। তাহলে টিনিয়াসিস হবে না। তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 2 আর 3। আর্থ্রোপোডা পর্বে রেচনকের নাম কি? আমরা সবাই জানি মালপিজার নালিকাটা প্রধান, এছাড়াও সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি ইত্যাদি ইত্যাদি থাকে। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 2, নেফ্রোসাইট হবে না। চলো আসি, দেখো অ্যাভিস মানে হচ্ছে মুরগি বা পাখি, এদেরকে বোঝানো হয়। এদের রক্ত গরম, দেহ লমে আবৃত, বায়ু অস্থি বায়ুপূর্ণ। চমৎকার একটা জিনিস খেয়াল করে দেখো, ভুল যাবে কিন্তু। উষ্ণ রক্ত বিশিষ্ট, এটা আমরা জানি। আবার যারা পাখি তাদের অস্থি বায়ুপূর্ণ, এটাও জানি। ভুল যাইতে পারে দেহ লোমে আবৃত। এখানে খেয়াল করবে, দেখো এদের দেহ পালক আবৃত, নোট লোমে। ওদের দেহ পালক আবৃত, লোমে না। আমাদের লোম থাকে, বুঝছো? আমাদের পালক থাকে না আর কি। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3। রাইট অ্যান্সার হবে 1 আর 3। এখানে কিন্তু বেশি ভুলভাল করবা পোলাপান, বহুত ভুলভাল করবা এখানে। দেখো এই যে লেখা রয়েছে, এটা একটা চ্যাপ্টা কৃমি, তাই না? দেখে মনে হইতেছে চ্যাপ্টা, তাহলে এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। এটা কোনটা? প্ল্যাটিহেলমিনথেস। উদ্দীপক উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু 3 নম্বর পর্ব, তার মানে এরা হইতেছে কি? অ্যাসিলোমেট, রাইট। রেচনাঙ্গ শিখাকোষ, রাইট। মুক্তজীবী না, মুক্তজীবী না, এরা তো কৃমি। কৃমিরা বেশিরভাগ ক্ষেত্রে হয় পরজীবী। কৃমিরা বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি জিনিস বলো তো? পরজীবী। কৃমিরা বেশিরভাগ ক্ষেত্রে হয় পরজীবী। তার রাইট অ্যান্সার 1 ও 2। রাইট অ্যান্সার কোনটা? 1 ও 2। চলো শুরু করে দিই। প্রাণী পরিচিতি অনেক বড় একটা অধ্যায়, তাই না? তিনটা সাব অধ্যায় রয়েছে আর কি। দেখো কোন প্রাণীতে টটিপটেন্সি ধরনের কোষ পাওয়া যায়? টটিপটেন্ট মানে নিজেরাই রিজেনারেট করতে পারে, এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ, মানে হাইড্রা। রাইট অ্যান্সার হাইড্রা। হাইড্রাতে কোন ধরনের? নেমাটোসিস্ট, হিপনোটক্সিন। হিপনোটক্সিন দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রোটিন এবং একটা হচ্ছে ফেনল। আবারও বললাম, হিপনোটক্সিন একটা জিনিস দ্বারা গঠিত, একটা নাম প্রোটিন আর একটা নাম হচ্ছে ফেনল, এবং এটা পাওয়া যায় হচ্ছে পেনিট্রেন্টে। রাইট। চলো ব্লাইন্ড স্যাক বা অন্ধ রাস্তা, অন্ধ গহ্বর, এটাকে বলা হয় কোনটা জানো? সিলেন্টেরন। ভাই সিলেন্টেরনের আরেকটা নাম রয়েছে যেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আমার সাথে বলো, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। চলো আসি, কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? লম্বা দূরত্ব অতিক্রম করবে লুপিং। আর যদি বলা হয় ধীর গতিতেও লুপিং। আর যদি বলা হয় অনেক অনেক দ্রুত গতিতে যেতে পারে, সেটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। তাহলে দেখো ধীরে চলা লুপিং, আর ধীরে চলার জন্য সে লম্বা দূরত্ব যেতে পারে। আর যদি সে দ্রুত চলে সমারসল্টিং বা ডিগবাজি, এটার কারণে সে অল্প দূরত্ব যেতে পারবে। ক্লিয়ার? তাহলে লম্বা দূরত্ব লুপিং আর অল্প দূরত্ব হলে সমারসল্টিং। ঘাসফড়িংয়ের হেপাটিক সিকা 6 জোড়া। ঘাসফড়িংয়ের 6 জোড়া। ঘাসফড়িংয়ের যা কিছু আসুক না কেন, এটা তুমি 6 বা 6 গণিতক মনে রাখবা। তাহলে 6 জোড়া মানে 12টি। চলো আসো, ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে? এই যে গ্রহণ মানে হচ্ছে রিসিভ। বলো ভাই, গ্রহণ মানে কি রে ভাই? রিসিভ র্যাবডম। আর ফর রিসিভ, আর ফর র্যাবডম। তাহলে আলো গ্রহণ করবে র্যাবডম। বলো, আলো গ্রহণ করবে কে? র্যাবডম। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রকোষ্ঠ কয়টা? ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের প্রকোষ্ঠ হচ্ছে 7টা। কয়টা প্রকোষ্ঠ? 7টা। যদি কখনো বলা হয় ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড কয়টা? হৃৎপিণ্ড একটা, বাট হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 7টা। আমাদের হৃৎপিণ্ড কয়টা? একটা, বাট প্রকোষ্ঠ কয়টা? 4টা। তাহলে এটা প্রকোষ্ঠ হচ্ছে 7টা। চলো, নিচের কোনটি ঘাসফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ? স্ত্রী জননতন্ত্রের অংশ। চমৎকার একটা প্রশ্ন ভাই, বিশ্বাস করো মোস্ট অফ দেম পোলাপান যারা পড়ে যাবে না তারা ভুল করবা। দেখো স্ত্রী জননতন্ত্রে কি কখনো স্পার্ম বলে কোনো কথা থাকে? হ্যাঁ,
স্পার্ম তো পুরুষদের ক্ষেত্রে হয়, কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই ঘটে। স্পার্মাথিকা নাম শুনে মনে হবে পুরুষ প্রজননতন্ত্রের অংশ, কিন্তু এইটা হবে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। তাহলে স্পার্মাথিকা ইটস নট এ পুরুষ প্রজননতন্ত্রের অংশ, এটা হবে কোনটার? স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। স্পার্মাথিকার কাজ কি জানো? শুক্রাণু জমা রাখা, স্পার্ম জমা রাখা। কার দেহে? স্ত্রী ঘাসফড়িংয়ের দেহে। চলো, এটা চমৎকার চমৎকার একটা প্রশ্ন, আমার খুবই ভালো লাগছে এই প্রশ্নটা। ঘাসফড়িং নিম থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যেতে কতবার খোলস মোচন করে? খোলস মোচন করে 5 বার, 5 বার, 5 বার। এটাকে বলা হয় মোল্টিং। এটাকে বলা হয় কোনটা? মোল্টিং। এখানে যে হরমোন সহায়তা করে তাকে বলা হয় একডাইসন। তাহলে এটাকে বলা হয় একডাইসন হরমোন। মোল্টিং, একডাইসন হরমোন 5 বার। ঘাসফড়িং এর রূপান্তরের সঠিক ক্রম কোনটা? অনেক গাইড বইতে অনেক ধরনের দেওয়া থাকতে পারে, এটা মনে রাখবা, ঠিক আছে? ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। আবারও বলি, ডিম, নিম্ফ এবং পূর্ণাঙ্গ প্রাণী। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, চলো আসি। দেখো, রুই মাছের দেহের অঙ্কীয় তলে কতটি ছিদ্র থাকে? ইয়েস, অঙ্কীয় তল বলতে তার নিচের দিকে আর কি, তাই তো? এখানে থাকে তার জনন ছিদ্র, পায়ু ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে তার ছিদ্র থাকবে 3টা, জনন, পায়ু এবং রেচন ছিদ্র। রুই মাছের জোড়া পাখনা কোনটা? রুই মাছের বক্ষে না, রুই মাছের দেহে 2 ধরনের পাখনা থাকে, একটা হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে অযুগ্ম, রাইট? এর মধ্যে যেটা বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা, আমি আবারও লিখে দিলাম বক্ষ প্লাস শ্রোণী, বক্ষ প্লাস শ্রোণী পাখনা, বক্ষ প্লাস শ্রোণী পাখনা, এটাই হইতেছে মূলত জোর পাখনা। তার রাইট অ্যান্সার হচ্ছে বক্ষ, যেহেতু শ্রোণী নাই। চলো আসি এরপরে দেখে। দেখো, নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের সঠিক গতিপথ? অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টেরিওসাস। রাইট অ্যান্সার হচ্ছে এটা। অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টেরিওসাসে যায়। রুই মাছের প্রধান প্রাকৃতিক জনন ক্ষেত্র হালদা নদী, সব জায়গায় কমন একটা। ভলভেন্ট, ভলভেন্ট মানে কি? পেঁচায় ধরবে আর কি এটাতে, তাই না? তাহলে সূত্রকটি খাটো, ইয়েস সূত্রকটি খাটো। শীর্ষদেশ বন্ধ, হ্যাঁ শীর্ষদেশ বন্ধ। আঠালো রস ক্ষরণ করে না, আঠালো রস এটা ক্ষরণ করে না। স্টেপটোলিন এবং স্টেরিওলিন, স্টেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিনেট আঠালো রস ক্ষরণ করে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2। চলো আসি, ল্যাব্রামের কাজ মানে ঘাসফড়িং এর মুখপাঙ্গ ল্যাব্রাম। ল্যাব্রামের কাজ হতেছে মূলত খাদ্যকে ধরে রাখে এবং খাদ্যের স্বাদ গ্রহণ করে। খাদ্যের কাটার কাজ করে ম্যান্ডিবল, কটকট কটকট করে কাটে হচ্ছে কে? ম্যান্ডিবল। রাইট অ্যান্সার 2 এবং 3। রুই মাছের আইস কি? চুন এবং কোলাজেন জাতীয় তন্তু দ্বারা তৈরি। এই জায়গায় একটু মনোযোগ দাও আর কি, রাইট? এটা রাইট অ্যান্সার। প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, এটাও রাইট অ্যান্সার। এপিডার্মাল স্তর থেকে সৃষ্টি। পরীক্ষাতে ভুলটা ঠিক এটাই হবে। রুই মাছের আইস আসে মূলত ডার্মাল স্তর থেকে, নট এপিডার্মাল। বলো কোন স্তর থেকে? ডার্মাল স্তর থেকে। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 3, 2 হবে না। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 3। চলো, সম্মুখ কার্ডিনাল শিরা রুই মাছের যে অঞ্চল হতে রক্ত সংগ্রহ করে। সম্মুখ কার্ডিনাল, কার্ডিনাল শিরা মানে রুই মাছের মাথার দিকে থাকবে। তাহলে বলো তো, চক্ষুগোলক, নাসা অঞ্চল, হাইওয়েড অঞ্চল সবই তো হইতেছে তার মাথার দিকে, সামনের দিকে। তাহলে রাইট অ্যান্সার হবে 3টাই, সম্মুখ কার্ডিনাল। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই ভাই, যারা ক্লাসটা করতেছো তাদের জন্য এটা লাভ। যদি একটা কথা আসে ডাক্টাস কুভিয়েরি, শুধু আমার কথা শোনো, ডাক্টাস কুভিয়েরি এই ওয়ার্ডটা রুই মাছের শিরাতন্ত্রের সাথে যুক্ত, আর কিছু না। আমি আবারও বললাম, ডাক্টাস কুভিয়েরি শিরাতন্ত্র, ডাক্টাস কুভিয়েরি শিরাতন্ত্র, ডাক্টাস কুভিয়েরি শিরাতন্ত্র। শুধু মাথায় রেজোনেন্স করে রাখো, আর কিছু লাগবে না আর কি। চলো, এটা হচ্ছে রুই মাছের আঁশের কথা বলা রয়েছে। এইখানে দেখো বিভিন্ন ধরনের ওই গোল দাগগুলো দেওয়া রয়েছে। যেহেতু গোল দাগ, গোল মানে সার্কেল, সার্কেল থেকে এটার নাম হচ্ছে সার্কুলি। নাম কি এটা বলো তো? সার্কুলি। ডাব্লিউ এর জন্য প্রযোজ্য, ডাব্লিউ বলতে রুই মাছের জন্য প্রযোজ্য। এরা অস্থি দ্বারা তৈরি, মানে চুনময় পদার্থ থাকে। ওকে, অ্যানুলি থাকে, ইয়েস অ্যানুলি থাকে। অনেকগুলো সার্কুলির মধ্যে কোনো কোনো সার্কুলি অনেক বেশি মোটা হয়ে যায়, বুঝছো? মোটা হলে তাকে বলা হচ্ছে অ্যানুলি। অ্যানুলি মানে অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বার্ষিক। এই অ্যানুলি দেখে বোঝা যায় ওই মাছের বয়স কত। তাহলে এটা দ্বারা বয়স এবং বৃদ্ধি নির্ধারণ করা হয়। তাহলে রাইট অ্যান্সার হবে 1, 2, 3, 1, 2, 3। চলো শুরু করে দিই পরিপাক এবং শোষণ অধ্যায়টা, গুরুত্বপূর্ণ অধ্যায়। লালারসে বিদ্যমান এনজাইম কোনটা? লালারসে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে, সেই এনজাইমের নামটা হচ্ছে টায়ালিন। এছাড়াও আরেকটা জিনিস থাকতে পারে লালারসের ক্ষেত্রে, সেটা হচ্ছে মল্টেস টাইপের এনজাইমটাও থাকে অনেক ক্ষেত্রে। চলো, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? মাসবে আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে ট্রিপসিন। কোনটা বলো তো? পেপসিন বা ট্রিপসিন। পেপসিন থাকে পাকস্থলিতে, ট্রিপসিন থাকে ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আসে। চলো আসি, দেখো নিচের কোন তথ্যটি সঠিক? জাইমোজেনিক কোষ পেপসিনোজেন। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু মাথা ঠান্ডা রেখে উত্তর দিও আর কি, বুঝছো? নিচের কোন তথ্যটি সঠিক? আমাদের জানি পাকস্থলিতে 4 ধরনের কোষ থাকে, তাই না? প্যারেটাল সেল বা অক্সেন্টিক সেল, এরপর দেখো জাইমোজেনিক সেল। জাইমোজেনিক সেল কোনটা ক্ষরণ করে? পেপসিনোজেন। ইম্পর্টেন্ট, এটা রাইট অ্যান্সার। পাকস্থলী প্রাচীরে প্যারেটাল কোষ থেকে, প্যারেটাল কোষের অপর নাম অক্সেন্টিক সেল, যেখান থেকে ক্ষরিত হয় সে বিখ্যাত এসিড নাম হচ্ছে HCl। ওকে, নিচের কোন গ্রন্থি উইসাং নালিকা বিদ্যমান? আমরা জানি উইসাং নালিকা থাকে মূলত কোথায় বলো তো? অগ্নাশয়ে। কোথায় থাকে? অগ্নাশয়। রাইট অ্যান্সার অগ্নাশয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় কোনটা? নিঃসৃত হরমোনের কাজ হচ্ছে কোনটা? মনে রাখো ভাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 4টা কোষ থাকে, তাই না? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কি বলো তো? আলফা, বেটা, ডেল্টা, গামা।
আলফা, বেটা, ডেল্টা, গামা। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ আলফা এবং বিটা, আলফা এবং বিটা। আলফা থেকে আসে গ্লুকাগন, 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 আর বিটা থেকে আসে আমাদের ডায়াবেটিস রোগীরা যেটা নাই, ইনসুলিন, 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 রাইট। আর দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন। নাম কি বলেছি? সোমাটোস্ট্যাটিন, সোম্যাটোস্ট্যাটিন, সোম্যাটোস্ট্যাটিন। এ বেটার কাজ হইতেছে আলফা আর বিটারে অল টাইম বাধা দেওয়া, মানে গ্লুকাগন এবং ইনসুলিনকে উল্টা পথে মানে বাধা দেওয়ার কাজ হইতেছে সোমাটোস্ট্যাটিনের। তাহলে দেখো এটা আলফা এবং বিটা কোষে ক্ষরণ নিয়ন্ত্রণ করে। খুবই চমৎকার একটা প্রশ্ন এটা। চলো আসি, পিত্তরস খরিত হয় কোনটি থেকে? ভাই পিত্তরস খরিত হয় যকৃৎ থেকে, জমা হয় পিত্তথলিতে। আবারও বলো, খরিত হয় যকৃৎ থেকে, জমা হয় কোথায় বলো তো? পিত্তথলিতে, রাইট অ্যান্সার যকৃৎ। পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? এই সিক্রেটিন নিয়ে একটা কথা বলে দিই, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। আবারও বলো, সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নামটা কি বলতো? সিক্রেটিন। এই সিক্রেটিন একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে এটা অগ্নাশয়কে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে। এই প্রশ্নটা একটু মজা করে চমৎকার মাথা ঠান্ডা রেখে দেখে যেও, এটা অগ্নাশয়কে কি করে বলতো? এনজাইম ক্ষরণে এটা উদ্দীপ্ত করে সিক্রেটিনের কাজই হচ্ছে সিক্রেশন করা। সিক্রেশন মানেই ক্ষরণ, তবে সেটা ক্ষরণ উদ্দীপ্ত করবে, তাই না? চলো আসি এরপরে। দেখো নিচের কোন হরমোন ক্ষুধা নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে পিপি বলা হয়, পিপি, ওকে। ক্ষুধার উদ্রেক, এই ক্ষেত্রে দেখো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওকে। গ্যাস্ট্রিন জি কোষ থেকে খরিত হয়, সোমাটোস্ট্যাটিন ডেল্টা কোষ থেকে খরিত হয়, সিক্রেটিন এটা হচ্ছে সিক্রেশনে সহায়তা করে। কোনটি আহারের পর পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয়? খনিজ লবণ সরাসরি দেহে শোষিত হয়। চলো এরপরে দেখে চলে আসি, এটাতে কি বলেছে আর কি? প্রোটিন পরিপাকে অংশ নাই কোনটা? স্বাভাবিক, পেপসিন, অ্যামাইলেজ। না ভাই, অ্যামাইলেজ শর্করা পরিপাকে, তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3, 1 আর 3। চলো আসো, স্নেহজাত খাদ্য পরিপাকে অংশ নাই কোনটা? স্নেহজাত, লাইপেজ অংশগ্রহণ করে। ইয়েস, এইটা আবারও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই রে ভাই, মোস্ট অফ দেম পোলাপান ভুল করবারে ভাই। এটা লাইপেজ পারবা, লেসিথিনেস আর কোলাজেনেজের মধ্যে পার্থক্যের মধ্যে তোমরা ঝামেলা পড়ে যাবে, বুঝছো? রাইট অ্যান্সার হবে লেসিথিনেস এবং লাইপেজ, কোলাজেনেস হবে না ভাই। কোলাজেন এটা মূলত প্রোটিনে কাজ করে। বলো, কোলাজেন এটা মূলত কাজ করে কোথায়? প্রোটিন ভাঙতে সহায়তা করে কোলাজেন তন্তু এক ধরনের প্রোটিন, কোলাজেন তন্তু এক ধরনের কি বলতো? প্রোটিন, ওকে। তাহলে কোলাজেনাস প্রোটিন ভাঙতে সহায়তা করবে, রাইট অ্যান্সার হবে 1 আর 2। পিত্তরসের লবণ থাকে মূলত সোডিয়াম এবং পটাশিয়াম টাইপের, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টোরোকোলেট, দের ইজ নো বাইকার্বনেট লবণ। তাহলে রাইট অ্যান্সার 1 আর 2, রাইট অ্যান্সার 1 এবং 2। চলো, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় নিচের কোনটা? অগ্নাশয় থেকে, রাইট। অগ্নাশয় থেকে দেখো তো আমাদের মূলত নিশ্চিত হচ্ছে কোনটা বলতো? এখানে আসে ট্রিপসিন একটা এনজাইম আসে, এরপর ইনসুলিন হরমোন আসে, ইয়েস। গ্যাস্ট্রিন আসবে না, গ্যাস্ট্রিন আসে পাকস্থলী জি সেল থেকে, রাইট অ্যান্সার 2 এবং 3। এটা একটু মনোযোগ দিয়ে দেখবা আর কি, ওকে। সিক্রেটিন মানে সিক্রেশনে কাজ করে আর কি, তাই না? সিক্রেশন দেখো অগ্নাশয় রসক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এটা রাইট অ্যান্সার। ডিউডেনামের মিউকোসা থেকে খরিত হয়, হ্যাঁ এইটাও রাইট অ্যান্সার। কিন্তু গ্যাস্ট্রিক রসক্ষরণে ভাই একটা জিনিস খেয়াল করো, তোমাকে তো বলেছি মানে সিক্রেটিন ক্ষরণে সহায়তা করে, এটা বন্ধে সহায়তা করে না। দেখো গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করে না, নিঃসরণ বন্ধের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3, রাইট অ্যান্সার হবে কোনটা? 2 এবং 3। চলো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, মানবদেহ সবচেয়ে বড় গ্রন্থি মানে যকৃৎ, সবচেয়ে বড় গ্রন্থি কোনটা বলতো? যকৃৎ। আর মিশ্র গ্রন্থি বলতে অগ্নাশয় বা প্যানক্রিয়াসকে বোঝানো হয়েছে, অগ্নাশয়, রাইট। অগ্নাশয় বা কাকে বোঝানো হয়েছে? প্যানক্রিয়াসকে বোঝানো হয়েছে। কিউ এর ক্ষেত্রে সঠিক কোনটা? কিউ মানে অগ্নাশয়। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, ইয়েস রাইট অ্যান্সার, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পি এর কাজ মানে কি? যকৃতের কাজ, এনজাইম তৈরি করা, ইয়েস। সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমই তৈরি হয় যকৃতে, ভিটামিন তৈরি করা, বিষ অপসারণ করা, রাইট অ্যান্সার 3টাই। চলো শুরু করে দিই 4র্থতম অধ্যায়, রক্ত সঞ্চালন। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, রক্তরসের জৈব পদার্থের পরিমাণ কত? 7 থেকে 9, এটা টানা মুখস্থ মানবে, একদম টানা মুখস্থ। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 700:1। ভাই অনেক বইতে আবার 600:1 দেওয়া রয়েছে, যদি 600:1 থাকে সেটাও দিও, সেক্ষেত্রে আবার 700:1 থাকবে না, যে কোনো একটা থাকবে আর কি, ওকে। চলো, শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে কে? ভাই হেপারিন ক্ষরণ করে মূলত বেজোফিল। আবার বলে হেপারিন ক্ষরণ করে কোনটা বলতো? বেজোফিল। একটা জিনিস খেয়াল করবে, ইওসিনোফিলের কাজ হতেছে অ্যালার্জিক রিয়াকশনে। আমার সাথে সাথে মনে করো অ্যালার্জিতে কাজ করে ইওসিনোফিল, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করতেছে কোনটা? ইওসিনোফিল। হেপারিন ক্ষরণকারী রক্তকণিকার নাম হচ্ছে বেসোফিল, অলরেডি পড়ে ফেলেছি। ডায়াপেডিসিস মানে হইতেছে পড মানে পা, মানে হেঁটে হেঁটে চলে যাওয়ার মতো, এটা হচ্ছে অ্যামিবার মতো কাজ করে, যে আর এখানে মূলত কাজটা করে নিউট্রোফিল ওই অ্যামিবার মতো রক্তনালীকে ভেদ করে
চিপা চাপা দিয়ে চলে যাইতে পারে, এটাকে ডায়াবেটিস বলে। নিচের কোন উপাদানটি রক্তনালী সংকোচন এবং রক্তক্ষরণ কমাতে সহায়তা করে? সেরোটোনিন। সেরোটোনিন, আবারও বলো কোনটা? সেরোটোনিন। এটা মূলত রক্তনালীকে সংকুচিত করে, সেরোটোনিন। প্রাকৃতিক পেসমেকার বলা হয় এসএ নোডকে, এসএএন সাইনোঅ্যাট্রিয়াল নোড। মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কাকে? সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয়। নিচের কোনটি সঠিক ক্রম? দেখো এসএএন নোড থেকে সিগন্যাল আসবে এভিএন নোডে, বান্ডল অফ হিস পারকিনজি তন্তু, রাইট অ্যান্সার এটা। এবং এটাকে বলা হচ্ছে জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু। মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ হলো কোনটা? মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি বাইরের কোনো উদ্দীপনাবাদী হৃৎপিণ্ড যখন নিজেই তার নিজের সংকোচন প্রসারণ ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তার মানে হৃৎপিণ্ড নিজের গতিতে চলতে থাকবে, বাইরে তাপ চাপ ঘনমাত্রা কোনো কিছুতেই এটাকে প্রভাবিত করবে না। ওকে, এটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ এই যে দেখো বান্ডল অফ হিস পারকিনজি তন্তু, মানে এই যে এটাই বাংলার ইংরেজিতে দিয়েছে, আর কিছুই না। চলো এখানে একটা দেখা রয়েছে, এটা কোনটা বোঝানো হচ্ছে? বাম নিলয়। বাম নিলয় ভাই, বাম নিলয় মানে কি বলতো? বাম নিলয় মানে লেফট ভেন্ট্রিকল। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ। যদি কখনো বলা হয় সবচেয়ে শক্তিশালী প্রকোষ্ঠ কোনটা? লেফট ভেন্ট্রিকল। এরপরে মহাধমনী, অঙ্গতন্ত্র, মহাশিরা, ডান অলিন্দে, রাইট। তার মানে লেফট ভেন্ট্রিকল থেকে ডান অলিন্দে বলতে রাইট অ্যাট্রিয়ামে রক্ত আসে, এটাকে বলা হয় মূলত কোনটা বলতো? এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। এটাকে বলা হয় কোন সংবহন? সিস্টেমিক সংবহনটা বলা হচ্ছে। চলো এরপরে দিকে খেয়াল করি। সংবহন তো অনেকগুলো আছে, সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন ইত্যাদি। চলো, স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট বাঁধে না কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, রক্তনালী খুবই স্মুথ এবং এখানে হেপারিন থাকে আর কি। ওকে, রক্তে হেপারিন থাকে, রক্ত অবিরাম প্রবাহিত থাকে, রক্তনালীর ভেতরে প্রাচীর অমসৃণ না, অমসৃণ না, রাইট অ্যান্সার হবে মসৃণ। তাহলে এটা হবে 1 এবং 2। হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ 3টা, পেরিকার্ডিয়াম, ওকে পেরিনা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণ, পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণ, আবরণ, হৃৎপ্রাচীরের অংশ না। তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, তাহলে রাইট অ্যান্সার হবে 2 আর 3। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির সংযোগ স্থলে সেমিলুনার কপাটিকা অবস্থান করে। কোথায় কোথায় সেমিলুনার কপাটিকা অবস্থান করে ভাই? বাম ভেন্ট্রিকল এবং বাম অ্যাওর্টা, বাম ভেন্ট্রিকল এবং বাম অ্যাওর্টা মানে অ্যাওর্টা। ওকে, অ্যাওর্টা বলতে যে আর্চ অফ অ্যাওর্টা যেটা বের হয়ে গিয়েছে। তারপরে বাম অ্যাট্রিয়াম ও বাম ভেন্ট্রিকল। আচ্ছা, এরপরে ইনফেরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়াম। ওকে, মেইন কথা দেখো এখানে সেমিলুনার কপাটিকা অবশ্যই অবস্থান করবে না বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলে, বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলে। তার মানেটা কি? আমি যদি বললাম লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, ভাই লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এই দুইটার মাঝখানে থাকবে বাইকাসপিড কপাটিকা, যার অপর নাম মাইট্রাল কপাটিকা। আবার বলো অপর নাম কি? কপাটিকা, মাইট্রাল কপাটিকা। এটা হবে না রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার হবে 1 এবং 3। হৃৎপিণ্ডের এই যে এখানে দেখো এই যে এই অংশটুকু দেওয়া রয়েছে আর কি, এটা সংখ্যা হচ্ছে কি, যে এটার নাম কি জানো? পালমোনারি শিরা, পালমোনারি শিরা। বই যদি দেখো তাহলে তোমার কাছে মনে হবে পালমোনারি শিরা হইতেছে মাত্র কয়টা জানো? পালমোনারি শিরা তোমার কাছে দেখে মনে হবে যে 2টা, কিন্তু পালমোনারি শিরা সংখ্যা হইতেছে 4টা, রাইট। পালমোনারি শিরা কোন ধরনের রক্ত নিয়ে আসে? নামে শিরা, বাট রক্ত নিয়ে আসে অক্সিজেনযুক্ত রক্ত। তাহলে উদ্দীপকে ওয়াই এর সংখ্যা হইতেছে 4টা। এটা কি? এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, রাইট, আর্চ অফ অ্যাওর্টা, এটা উঠে গেছে। উদ্দীপকে এক্স এর জন্য প্রযোজ্য হলো, মানে আর্চ অফ অ্যাওর্টার এখানে বিসিএস থাকে, বিসিএস এই যে দেখো এই যে শাখাগুলো থাকে, এটাকে আমরা বলি বিসিএস শাখা। চলো, উদ্দীপক কে এক্স এর জন্য প্রযোজ্য হলো? এক্স এর জন্য প্রযোজ্য উদ্দীপনা ভ্যাগাস নার্ভের মাধ্যমে পরিবাহিত হয়, হৃদস্পন্দন উচ্চ গতি সম্পন্ন, হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। এখানকার রাইট অ্যান্সার যেখানে এই যে আমাদের আর্চ অফ অ্যাওর্টার এই জায়গাটাতে মূলত ব্যারো রিসেপ্টরগুলো থাকে, এবং এই ব্যারো রিসেপ্টরগুলো কাজের ক্ষেত্রে দেখো উদ্দীপনা ভ্যাগাস নার্ভের মাধ্যমে পরিবাহিত হয় এবং হৃদস্পন্দন উচ্চ গতি সম্পন্ন। ওকে, অবশ্যই আর কি এখানে দেখো সেখানে এখানে কিন্তু রক্তচাপ অনেক বেশি থাকে আর কি, অনেক বেশি থাকে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2। চলো, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধের কারণে নিলয় হতে রক্ত যথাক্রমে পালমোনারি এবং সিস্টেমিক ধমনীতে যায়। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, মেইন কথা হইতেছে এখানে চমৎকার একটা ঘটনার অবতারণা করেছে। যখন বন্ধ হচ্ছে, বুঝছো, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হচ্ছে, বন্ধ হওয়ার কারণে রক্তটা চাপ দিয়ে চলে যাইতেছে, বুঝছো, পালমোনারি ধমনীতে অথবা আর্চ অফ অ্যাওর্টা বা মহাধমনীতে। এই যে চাপ দিতেছে, চাপ দেওয়া মানে সংকোচন করা, অর্থাৎ এখানে নিলয়ের বা ভেন্ট্রিকলের সিস্টল ঘটে, ভেন্ট্রিকলের সিস্টল ঘটে, রাইট অ্যান্সার এইটা। চলো, উদ্দীপকে উল্লিখিত কপাটিকা দুটি বন্ধ থাকে যে ধাপে? এটা কিন্তু হেভি একটা প্রশ্ন ভাই, এটা একটা হেভি প্রশ্ন আর কি। ওকে, তাহলে যে ধাপে বন্ধ থাকে সেটা হচ্ছে অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, নিলয়ের ডায়াস্টল। একটু আগে আমরা পড়েছিলাম যে ওইখানে মূলত নিলয়ের কি হয় বলতো? নিলয়ের সিস্টল হয়। তাহলে নিলয়ের সিস্টলটা রাইট অ্যান্সার হবেই। আর নিলয়ের সিস্টল মানে অলিন্দের ডায়াস্টল, অলিন্দের ডায়াস্টল। তাহলে রাইট অ্যান্সার হবে 2 এবং 3।
নিউক্লিয়াস সৃষ্টি হওয়া মানে অলিন্দ প্রসারণ হওয়া। রাইট অ্যান্সার 2 এবং 3। রাইট অ্যান্সার কোনটা? 2 এবং 3। ওকে, এরপরের দিকে চলে আসি শ্বাসক্রিয়া এবং শ্বসন অধ্যায়। শ্বাসক্রিয়া এবং শ্বসন অধ্যায় দেখো, মানসিক ষড়যন্ত্রে ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। আচ্ছা, একটা কথা বলি, এটা আপডেট বই অনুসারে সম্ভবত এই তথ্যটা চেঞ্জও হতে পারে আর কি, বুঝছো? এইটাতে একদম রিসেন্ট বইয়ে চেঞ্জও আসতে পারে, বাট তোমাদের আই হোপসো এটা আসবে না, তোমাদের বই তোমাদের ওই সেশন অনুযায়ী 6টা রাইট অ্যান্সার করেছো। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট পাওয়া যায় অ্যালভিওলাসে। অ্যালভিওলাসে 2 ধরনের সেল রয়েছে, টাইপ 1 এবং টাইপ 2। এই সারফেক্টেন্ট আসে মূলত টাইপ 2 থেকে। আচ্ছা, সারফেক্টেন্ট হইতেছে কোন জাতীয় পদার্থ? এর রাসায়নিক নাম হচ্ছে ডাইপাল মিথইল লেসিথিন। আবারও বললাম, ডাইপাল মিথইল লেসিথিন, ডাইপাল মিথইল লেসিথিন, এখান থেকে পাওয়া যায় মূলত সারফেক্টেন্ট। ওকে, এবং এইটা মূলত পৃষ্ঠটানকে কমিয়ে দেয়। এটা মূলত কাকে কমায় দেয় বলো তো? পৃষ্ঠটানকে কমায় দেয়। চলো আসি, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? রাইট অ্যান্সার অ্যালভিওলাস। মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? রাইট অ্যান্সার হয় 16। কত বলো তো? 16। এখানে চলো আসো, মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? এটা একটু মাথায় রাখো। মধ্যবর্তী সাইনাসের নাম অনেকে স্ফেনয়েড দিতে পারো, অনেকে এথময়েড দিতে পারো। রাইট অ্যান্সার হবে এথময়েড। উত্তর এটা দেওয়া রয়েছে। দুইটাই চোখের কাছাকাছি অবস্থান করে, বাট রাইট অ্যান্সার হবে এথময়েড। এথময়েড এবং এথময়েড। চলো, ওটিটিস মিডিয়া। মিডিয়া মানে মধ্যকর্ণ। ওকে, তাহলে এটা হচ্ছে কান, মানে মধ্যকর্ণের রোগ। ফুসফুসের প্রদাহকে কি বলা হয়? ফুসফুসের প্রদাহ এইখানে একটা সমস্যা রয়েছে, এখানে একটু ঝামেলা আছে। ওকে, এখানে একটু প্রবলেম আছে। ওটিটিস মিডিয়া হবে না, সাইনোসাইটিস হবে না, এমফাইসেমা হবে না। এমফাইসেমাতে কি হয় জানো? ফুসফুসে মূলত ছোট 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 গর্তের সৃষ্টি হয়, মানে অ্যালভিওলাসগুলো ফেটে যায়। তাহলে এখানের ক্ষেত্রে ফুসফুসে প্রদাহকে, এখানকার রাইট অ্যান্সার নেবা হচ্ছে মূলত কোনটা বলো তো? এখানকার রাইট অ্যান্সার নেবা মূলত নিউমোনিয়া। এখানকার রাইট অ্যান্সার মূলত কোনটা নিবা? নিউমোনিয়া নিবা। রাইট অ্যান্সার। শ্বসনের বৃদ্ধির কারণ কি? শ্বসনের বৃদ্ধির কারণ অক্সিজেনের ঘনত্ব কমে যাওয়া, অ্যানিউস্টিক কেন্দ্রের প্রশমন। আরে ভাই রে ভাই, কি লেভেলের দিছে প্রশ্ন, বুঝছো? অ্যানিউস্টিক কেন্দ্রের প্রশমন, হ্যাঁ অবশ্যই এই জায়গায় অবদমিত হয়, এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পাওয়া। রাইট অ্যান্সার 1, 2, 3। রাইট অ্যান্সার কোনটা বলো তো? এটার 1, 2 এবং 3। 82 নম্বরে একটু খেয়াল করো। চলো আসি, দেখো ধূমপাইপ, এদের ফুসফুসের এক্সরে কেমন? ধূমপাইদের ফিল্মটা হবে ধোয়ার মতোই। ফিল্মটি কালো হবে না, না কালো না, ফিল্মটি সম্পূর্ণ কালো হয় না। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। আর পানি জমা, এটা আচ্ছা, পানি জমাকে বলা হয় প্লিউরাল ইফিউশন। পানি জমাকে বলা হচ্ছে কোনটা বলো তো? প্লিউরাল ইফিউশন। এই চিত্রটা মনোযোগ দিয়ে দিবা। অনেক বইতে উত্তর ভুল দেওয়া রয়েছে, অনেক বইতে অ্যালভিওলার নালী উত্তর দেওয়া রয়েছে, কিন্তু ভাই পি যেটা দেখানো হয়েছে, পি হবে ব্রঙ্কিওল। পি হবে কোনটা বলো তো? ব্রঙ্কিওল। মাথায় মনে রাখো, পি হবে কোনটা? ব্রঙ্কিওল। আর কিউ মানে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের স্কোমাস এপিথেলিয়াম থাকে, সারফেক্টেন্ট ক্ষরণ হয়, গ্যাসীয় বিনিময় ঘটে। রাইট অ্যান্সার 1, 2, 3। রাইট অ্যান্সার 1, 2, 3। চলো, বর্জ্য নিষ্কাশন অধ্যায়ের দিকে চলে যায়, দেখি কি বলেছে। মূত্রে ক্ষরবর্ণের জন্য দায়ী উপাদান কোনটা? বর্ণ মানে ক্রোম, গুগল ক্রোম মানে ইউরোক্রোম। রাইট অ্যান্সার ইউরোক্রোম। মানবদেহে মূত্র নিষ্কাশনের সঠিক গতিপথ কোনটা? পেলভিস, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, নির্গমন। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার হবে। নেফ্রনের নিকটবর্তী পেঁচানো নালিকাতে, ইয়েস, এটা আর একটা স্টার চিহ্ন দিলাম। কেন? এই জায়গায় গাইড বইতে ভুল লেখা রয়েছে, বুঝছো? গাইড বইতে ভুল লেখা রয়েছে। নেফ্রনের নিকটবর্তী পেঁচানো নালীতে সংঘটিত হয় কোনটা? ফিল্ট্রেশন হবে না, ফিল্ট্রেশন গ্লোমেরুলাসে হয়। পুনঃশোষণ, হ্যাঁ পুনঃশোষণ তো হয়। নিকটবর্তী পেঁচানো নালীকে বলতে পিসিটি। এরা আবার ক্ষরণে সহায়তা করে, কিছু ক্ষরণ হয়। রাইট অ্যান্সার 2 এবং 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 2 এবং 3। ক্লিয়ার? চলো, মানুষের মূত্রতরী ধাপগুলো হচ্ছে কি কি? অতি সূক্ষ্ম পরিস্রাবণ, হ্যাঁ অতি সূক্ষ্ম দিলে ভালো হইতো। অতি পরিস্রাবণ, ক্ষরণ এবং পুনঃশোষণ। রাইট অ্যান্সার 1, 2, 3 হবে। এখানে যে দেখতে পাচ্ছ পি হইতেছে গ্লোমেরুলাস। পি হইতেছে কোনটা? গ্লোমেরুলাস। আবারও বলো, পি হইতেছে কোনটা? গ্লোমেরুলাস। রাইট অ্যান্সার গ্লোমেরুলাস। উদ্দীপকের চিত্রের তীর চিহ্নিত সঠিক গতিপথ কোনটা? আচ্ছা, সঠিক গতিপথ এই যে দেখো, গ্লোমেরুলাস থেকে পিসিটি, লুপোফেনলি, ডিসিটি মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা, এরপরে সংগ্রাহী নালিকা। ভাই, অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে তৈরি করবে ডাক্ট অব বিলিনি। আবারও বলো, ডাক্ট অব বিলিনি। তাহলে ডাক্ট অব বিলিনি কিভাবে তৈরি হয়? অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে তৈরি হয়। চলো, উদ্দীপকের দেখি 92, 93 নম্বরে কি বলেছে। অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন করছে, ডিঅ্যামিনেশন করে অ্যামিন মূলক তৈরি করছে, এবং এক্স মানে কিটো অ্যাসিড। বলো, এক্স মানে কোন অ্যাসিড? কিটো অ্যাসিড। রাইট, এক্স হবে। তাহলে এই প্রক্রিয়াটা চলে কোথায়? মানে ইউরিয়া তৈরি যে প্রক্রিয়া,
ওকে, অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রটা বা এই যে ডিঅ্যামিনেশন, এগুলো সব কিছু চলবে মূলত যকৃতে। একটা জিনিস তোমাদের বলে দিই আর কি, ইউরিয়া তৈরি হয় যকৃতে আর নিষ্কাশিত হয় হিসুর মাধ্যমে, মানে বৃক্কের মাধ্যমে। তাহলে বলো ইউরিয়া তৈরি হচ্ছে কোথায়? ইউরিয়া তৈরি হচ্ছে যকৃতে আর নিষ্কাশিত হয় কার মাধ্যমে? বৃক্কের মাধ্যমে। চলো, এক্স চিহ্নিত পদার্থ কোনটা? এক্স চিহ্নিত পদার্থ কিটো অ্যাসিড, লিখে দেওয়া হচ্ছে অ্যাসিড। এবং এই ক্ষেত্রে দেখো এটি চর্বিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, এটা চর্বিতে রূপান্তরিত হয়, মূত্র সৃষ্টি করে না ভাই, কারণ এই কিটো অ্যাসিড পরবর্তীতে শক্তিতে কাজ করে, শক্তি রূপান্তরে সহায়তা করে। রাইট অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2। চলো, চলন এবং অঙ্গ চালনা অধ্যায়ের দিকে চলে আসি। দেখো নিচের কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? ফোরামেন ম্যাগনাম থাকে এই যে দেখো এখানে অক্সিপিটাল, অক্সিপিটালের নিচে একটা ছোট্ট ছিদ্র থাকে, এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। এটা দিয়েই মূলত বের হয়ে যায় স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড বের হয়ে যায়। গ্লিনোয়েড গহ্বর, এই যে দেখো আমার হাত স্ক্যাপুলা যেখানে লাগানো রয়েছে সেটাকে বলা হচ্ছে গ্লিনোয়েড গহ্বর, এবং এটা থাকে স্ক্যাপুলাতে। স্ক্যাপুলা মূলত বক্ষাস্থি চক্রের অংশ, মানে বক্ষাস্থি চক্র বলতে স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল, স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকলকে বোঝানো হয়েছে। চলো, বক্ষপিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন ধরনের তরুণাস্থি থাকে? এই তোমাদের তরুণাস্থি নিয়ে যত ধরনের, তোমরা দয়া করে তরুণাস্থির এই টপিকটা একটু পড়ে যাবা ভাই, যে 4 ধরনের তরুণাস্থি রয়েছে আর কি, বুঝতে পারছো? হায়ালিন বা স্বচ্ছ, এরপরে দেখো লেখা রয়েছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, এরপরে চুনময় বা ক্যালসিফাইড, ক্লিয়ার এতটুকু জিনিস, এবং আরেকটা হচ্ছে শ্বেত তন্তুময়, ক্লিয়ার। অবশ্যই তরুণাস্থি মাস্ট বি বই থেকে একবার পড়ে যাবা। প্রান্তে থাকে মূলত হায়ালিন, প্রান্তে থাকে মূলত কোথায়? হায়ালিন। কিউবয়েড অস্থি কোথায় থাকে ভাই? কিউবয়েড অস্থি থাকে মূলত গোড়ালিতে। দেখো কিউবয়েড অস্থি থাকে মূলত কোথায়? গোড়ালিতে থাকে মূলত কিউবয়েড অস্থি, গোড়ালিতে থাকে মূলত কিউবয়েড অস্থি, রাইট। কিউবয়েড অস্থির প্রধান মানে গোড়ালির মূলত থাকে 7টা হাড় গোড়ালিতে, মানে টার্সাল অস্থি 7টা, একটা সবচেয়ে যেটা গোড়ালি যেটা বলি সেটার নাম ক্যালকেনিয়াস, একটা থাকে ট্যালাস, বলো কি কি? ক্যালকেনিয়াস, ট্যালাস, এরপরে থাকে একটা কিউবয়েড, নেভিকুলার, এবং 3টা কুনিফর্ম, 3টা কি? কুনিফর্ম। ঐচ্ছিক পেশিগুলোর আবরণকে বলা হয় সার্কুলেমা, সার্কুলেমা। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? দ্বিতীয় শ্রেণীর, তোমাকে এখানে লিখে রাখো পিএলই, পিএলই। পি মানে হচ্ছে পিভট, এল মানে লোড, ই মানে ইফোর্ট, ওকে। পি মানে হচ্ছে পিভট, পিভট বলতে ফালক্রাম, এল মানে লোড বলতে ভার, আর ই মানে ইফোর্ট বলতে কি বলতো? বল। তাহলে পি থাকবে মাঝখানে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমি কিভাবে মনে রাখতে বলছি? তাহলে পিভট মাঝখানে থাকবে প্রথম শ্রেণীর লিভারে, লোড মানে ভার মাঝখানে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারে, ই মানে ইফোর্ট মানে বল মাঝখানে থাকবে তৃতীয় শ্রেণীর লিভারে। তাহলে পিএলই মাথায় রাখবে। তাহলে বলেছে দ্বিতীয় শ্রেণীর লিভারে, দ্বিতীয়, পিএল, এল মানে দ্বিতীয়, তার মানে দেখো লোড মাঝখানে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারে, এই যে লোড মানে হচ্ছে ভার, রাইট অ্যান্সার ক। মানবদেহের তৃতীয় শ্রেণীর লিভারের মানে উদাহরণ তোমাদের মনে রাখার জন্য একটা কথা বলি, সেটা মনে রাখবা, মাথার ঘাম পায়ে ফেলে হাত দিয়ে কাজ করি। তাহলে মাথার ঘাম পায়ে ফেলাইতেছি, তাই না? তাহলে মাথা হইতেছে মাথা রিলেটেড যা কিছু সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। মাথার ঘাম পায়ে, পা রিলেটেড যা কিছু সেটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আর হাত দিয়ে কাজ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে হাত দিয়ে কাজ করতেছে, এটা হবে তাহলে তৃতীয় শ্রেণীর উদাহরণ। তাহলে তৃতীয় শ্রেণী মানে হাত রিলেটেড যা কিছু আছে। তাহলে দেখো মাথা রিলেটেড যদি হইতো তাহলে এটা হইতো কত? 1। পায়ের গোড়ালির সঞ্চালন, তাহলে এটা হইতো কত? 2। ক্লিয়ার? এতটুকু মনে রাখলে হবে। কোনটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে? প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে মাথা। তাহলে দেখো কুনোই হবে না, পা হবে না, কোমর হবে না, রাইট অ্যান্সার করোটি এবং অ্যাটলাস সঞ্চালন, করোটি এবং অ্যাটলাস সঞ্চালন মানে মাথায়। নিচের কোনটি তরুণাস্থি ময় অস্থি সন্ধি? তরুণাস্থিময় অস্থি সন্ধি এটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। অর্থাৎ আমাদের যদি এটা হিপবোন রয়েছে না, হিপবোন দুইটা মাঝখানে যেই লেগে যাচ্ছে ওইখানে থাকে মূলত তরুণাস্থি, এবং এটাকে বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিস। চলো, নিচের কোন পেশি হাঁটুর জয়েন্ট সোজা করতে প্রধান ভূমিকা পালন করে? কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস। এখানে দেখো কি বলেছে, স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত হচ্ছে কোনটা? ওই যে রাইট অ্যান্সার স্তন্যপায়ীর করটিকা, চ্যাপ্টা অস্থি, আবার বৃহৎ অস্থির প্রান্তভাগ, এখান থেকেও মূলত স্পঞ্জি অস্থি আসে, এবং এখান থেকে কিন্তু আরবিসি উৎপাদন হয়। আর কশেরুকার সেন্ট্রাম এটা হচ্ছে না, রাইট অ্যান্সার হবে 1 এবং 2, 1 এবং 2। চলো আসি, দেখো স্বপন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা পেলো, পায়ের পেশিতে ব্যথা পেয়েছে। এছাড়াও সে কানের পিনাতে, কানের পিনা, এই যে দেখো এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক, এটাকে বলা হচ্ছে কি বলতো? স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত্তন্তময় তরুণাস্থি। তাহলে উপরের কমলাস্থি কোনটা? মানে কানের পিনার যে কমলাস্থি সেটার নাম হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত্তন্তুময়, পিত্তন্তুময়। ওকে, স্থিতিস্থাপকের উদাহরণ হচ্ছে 3টা, কানের পিনা বা এক্সটার্নাল ইয়ার, ওকে, ইউস্টেশিয়ান নালিকা এবং এপিগ্লোটিস। এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান নালিকা, এই যে ইউস্টেশিয়ান নালিকা, এবং কি বলো দেখি? এপিগ্লোটিস, এখানে যেটা থাকে এটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময় তরুণাস্থির উদাহরণ। চলো, উদ্দীপকের আলোচিত পেশির ক্ষেত্রে প্রযোজ্য কি কি বলতো? মায়োফাইব্রিল থাকে, ইয়েস, ঐচ্ছিক পেশিতে মায়োফাইব্রিল থাকবে। মাকু আকৃতির না,
মাকু আকৃতির হয় মূলত অনৈচ্ছিক পেশি, অর্থাৎ এটা হবে না। অনুপ্রস্থ রেখা থাকে, ইয়েস অনুপ্রস্থ রেখা মানে ডোরাকাটা রেখা থাকে, ঐচ্ছিক পেশিতে। রাইট অ্যান্সার হবে 1 এবং 3। চলে আসি দেখো সমান এবং নিয়ন্ত্রণ অধ্যায়। সমান এবং নিয়ন্ত্রণ অধ্যায়ে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরেব্রাম, যেটা আমাদের মাথার সামনের দিকে থাকে আর কি। ওকে, সেরেব্রাম। চলে আসি মানুষের জৈব ঘড়ি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? জৈব ঘড়ি হইতেছে হাইপোথ্যালামাসকে বলা হয়, এবং হাইপোথ্যালামাস আমাদের জ্বরকে কন্ট্রোল করে আর কি, বুঝছো? টেম্পারেচার সেন্টার হইতেছে হাইপোথ্যালামাস। চলে আসি 5 নম্বর কর্টিক্স নামের নাম কি? ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল। চলে আসি অক্ষিগোলকের স্তর কয়টা? অক্ষিগোলকের স্তর 3টা। ওকে, অক্ষিগোলকের স্তর কয়টা? 3টা। চলো আসি এরপরে দেখো নিচের কোনটি মিশ্র গ্রন্থে? মিশ্র গ্রন্থ হচ্ছে অগ্নাশয়। T4 হরমোন কম ক্ষরিত হলে যে সমস্যার সৃষ্টি হয়, মানে এখানে মূলত ওই যে আমাদের থাইরয়েড থাকে না, থাইরয়েড থেকে আসে T3, T4 এবং CT মানে ক্যালসিটনিন হরমোন। এই যে এটা যদি কম ক্ষরিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি হইতে পারে? এই ক্ষেত্রে হইতে পারে গয়টার, তারপরে থাইরোটক্সিকোসিস না, থাইরোটক্সিকোসিস না। থাইরোটক্সিকোসিস কখন হয় জানো? যখন থাইরয়েড হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয়। কম পরিমাণে ক্ষরিত হইলে হয় গয়টার বা ক্রিটিনিজম। রাইট অ্যান্সার হবে 1 এবং 2। 1 এবং 2। মানব জীবনের ধারাবাহিকতা দেখে চলে আসি দেখো এই অধ্যায়ে। দেখো মানব দেহের স্ত্রী প্রজনন তন্ত্রে বিদ্যমান গ্রন্থি কোনটা? এটা হচ্ছে বার্থলিন গ্রন্থি। একটা প্রাইমারি ওসাইট থেকে কয়টি পোলার বডি? ভাই পোলার বডি ইন টোটাল মায়োসিসের মাধ্যমে তৈরি হয় 4টা। 4টার মধ্যে থাকে 3টা পোলার বডি আর একটা থাকে ডিম্বাণু। তাহলে পোলার বডি কিন্তু 4টা না, পোলার বডি হচ্ছে 3টা। রাইট অ্যান্সার 3। পোলার বডি হচ্ছে 3টা। চলে আসো কোনটি একটোডাম থেকে উদ্ভূত? ইয়েস ভাই শোনো, একটা ছক দেওয়া রয়েছে বুঝছো? একটোডাম, মেসোডাম, এন্ডোডাম থেকে কি কি আসছে এই ছকটা একটু পড়ে নেবা বুঝছো? এই প্রশ্নটা আসবে এর কোনো মানে নেই, বাট ওই ছক থেকে প্রশ্ন আসবে। কোনটি একটোডাম থেকে উদ্ভূত? সেটা হচ্ছে চোখের লেন্স। চোখের লেন্স আসে কই থেকে? একটোডাম থেকে। সিফিলিস এটা হচ্ছে একটা STDs মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। রোগের লক্ষণ কোনটা? রোগের লক্ষণ না, ওজন বেড়ে যায় না ভাই, ওজন বেড়ে যায় না। ক্ষুদ্র র্যাশ এবং লসিকা স্ফীত হয়। রাইট অ্যান্সার 1 এবং 2। এইডস রোগের লক্ষণ সমূহ: দ্রুত ওজন কমে যায়, দীর্ঘমেয়াদী জ্বর, প্রস্রাবে জ্বালাপোড়া। প্রস্রাবে জ্বালাপোড়া বা ইনফেকশন রিলেটেড এইডস এর কোনো লক্ষণ নাই। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2 এটা। চলো মানব দেহের প্রতিরক্ষা দিকে চলে আসি। মানব দেহের দ্বিতীয় স্তরের প্রতিরক্ষাকে বলা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল মানে ফ্যাগোসাইটোসিস। অ্যালার্জির সাথে জড়িত কোন অ্যান্টিবডি? অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিন ই। ইমিউনোগ্লোবিন ই এটা থাকে সবচেয়ে কম, এটা থাকে সবচেয়ে কম। এখানে তোমরা একটা মনে রাখবা GAMED, এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিন। এর মধ্যে আমি যে একটা কথা বলতে চাই এটা হচ্ছে জি, এই যে জি IgG মানে ইমিউনোগ্লোবিন জি, এটা মূলত অমরা ক্রস করে চলে যায়। বাচ্চা যে অমরার মধ্যে থাকে অমরা ক্রস করে কোনটা বলতো? প্ল্যাসেন্টাকে ক্রস করতে পারে IgG। এটা হচ্ছে যে সিক্রেশনের সাথে জড়িত, মায়ের দুধের মাধ্যমে বাচ্চার বডিতে যায়। মায়ের দুধ তো সিক্রেট হয় তাই না, মিল্ক গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় আর কি, মনে রাখো। তাহলে বলো অমরা ক্রস করতে পারে কোনটা? জি। আর সিক্রেশন মানে ক্ষরণের সাথে জড়িত হইতেছে ইমিউনোগ্লোবিন এ মানে মায়ের দুধের সাথে যায়। কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারে? IgG। চলো আসো গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর কোনটা? দেহত্বক, পাকস্থলীর অ্যাসিড। ইয়েস নিউট্রোফিল না, নিউট্রোফিল হচ্ছে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানব দেহের। ম্যাক্রোফেজ বলতে দ্বিতীয়। ওকে, এবং চলে আসি দেখো এটা হইতেছে এবং সহজাত মারণ কোষ NK সেল এরা মূলত কোন প্রতিরক্ষা স্তরের মধ্যে পড়বে? এরা পড়বে মূলত দ্বিতীয় স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে এটা পড়বে। দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম স্তরের প্রতিরক্ষার মধ্যে এটা পড়ে না আর কি, 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে পড়ে আর কি। চলো এরপরের দিকে আমরা একটু যাই। এখানে বলেছে টিকাদান কর্মসূচির মাধ্যমে পোলিও, ডিপথেরিয়া ইত্যাদি ইত্যাদি প্রতিরোধের ব্যবস্থা। দেখো উদ্দীপকে বিশেষ প্রতিরক্ষা স্তরে কার্যকরী ভূমিকা রাখে কোনটা? বি লিম্ফোসাইট। ইয়েস, টিকাদানের মাধ্যমে আমরা অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করি আর কি। চলে আসি টিকাদান কর্মসূচির উদ্বুদ্ধ হলো সুপ্ত অনাক্রমতাকে উদ্বুদ্ধ করা। ইয়েস অবশ্যই। সুস্থ সবল বংশধর গঠন করা, শিশুর মৃত্যু হার কমানো। রাইট 1 2 3 এখান থেকে আসতে পারে প্রশ্ন। জিন তত্ত্ব এবং বিবর্তনের দিকে আমরা একটু চলে আসি। দেখো বংশগতিবিদ্যার জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল, এটা আমরা সবাই জানি। প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্র ছিল 3টা তাই না? এর মধ্যে ছিল কি কি বলতো? একটা অসম্পূর্ণ প্রকটতা, এরপরে ছিল লিথাল জিন, এবং আরেকটা হচ্ছে প্রকটতা। রাইট অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের যৌনক্রম কত? 9:7। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হইতেছে পরিপূরক জিন। কোন জিনের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাতে পরিবর্তিত হয়? এই যে খেয়াল করো, কোন জিনের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে 13:3 হয়? মানে দ্বিতীয় সূত্রের কথা বলছে 13:3। লিথাল জিন হবে না, সেক্সলিং জিন হবে না, তাহলে হয় পরিপূরক অথবা এপিস্ট্যাটিক। পরিপূরক অথবা এপিস্ট্যাটিক। মনে রাখো এপিস্ট্যাটিক জিনের কারণে মূলত এটা হয়। কোন জিনের কারণে বলতো? এপিস্ট্যাটিক জিনের কারণে মূলত এটা হয় আর কি, 13:3 হয়। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানে বাহক নয় স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের
কন্যা সন্তানদের স্বাভাবিক দৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? চলো আমরা একটু দেখে ফেলি আর কি। স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন স্ত্রী, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বলেছে, তাই না? তাহলে স্ত্রী এক্স বড় হাতের সি, এক্স বড় হাতের সি। আর বলেছে বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ, বর্ণান্ধ পুরুষ বলতে এক্স ছোট হাতের সি দে ওয়াই। এদের মধ্যে যদি ক্রস করি তাহলে এক্স বড় সি, এক্স ছোট সি। এটার সাথে এটা যদি ক্রস করি এক্স বড় সি ওয়াই। আচ্ছা, এরপর যদি এইটার সাথে এইটা ক্রস করি তাহলে এই কালারটা নেই, এটার সাথে এইটা করলে আসবে এক্স বড় সি, এক্স ছোট সি। আর এটার সাথে এটা যদি করি তাহলে এক্স বড় সি আর ওয়াই। যেহেতু এখানে এটাও কন্যা এক্স এক্স, এটাও কন্যা এক্স এক্স, দুইটা কন্যাই বাহক, দুইটা কন্যাই কি বড় আছে ছোট আছে, দুইটা কন্যাই কি বাহক। বাহক মানে এটা স্বাভাবিক দৃষ্টি। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে মূলত 100%। স্বাভাবিক দৃষ্টি মানে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হওয়ার সম্ভাবনা কত? স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মূলত 100 জনই, মানে দুইটাই কন্যা হচ্ছে, দুইটার মধ্যে দুইটাই স্বাভাবিক হচ্ছে, কিন্তু তারা বাহক। বাহক হইলেও কিন্তু তারা স্বাভাবিকভাবে দেখতে পারে, বাহক হইলেও তারা স্বাভাবিকভাবে দেখতে পারে। এই জন্য রাইট অ্যান্সার হবে 100। চলো আসি, মানবদেহের প্রতিটি কোষে কতটা অটোজম থাকে? 44টি। আর দুইটা থাকে সেক্স ক্রোমোজোম, দুইটা থাকে কোনটা? সেক্স ক্রোমোজোম। আচ্ছা, বাহক হইলেও কিন্তু সাধারণভাবে দেখতে পারবে, দ্যাটস ওয়াই উত্তর 100% স্বাভাবিক। চলো এরপরে দিকে এখানে যাই। প্রাকৃতিক নির্বাচন, ডারউইন। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, ওকে, দ্য ল্যামার্ক। ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে, বিজ্ঞানী হেকেল এই কথাটা বলেছেন। আর্কিওপটেরিক্স, কোন কোন বৈশিষ্ট্য রয়েছে? আর্কিওপটেরিক্স মানেই সরীসৃপ এবং পাখি। চলো সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, এইটা একদম সরাসরি বই থেকে তুলে দেওয়া রয়েছে, পাখির ডানা এবং প্রজাপতির ডানা। মনে রাখবা সমবৃত্ত, বৃত্তি মানে কাজ, মানে একই কাজ করে। সমবৃত্তি মানে কি? একই কাজ করা। সমসংস্থা মানে কি? একই উৎপন্ন, মানে একই জায়গা থেকে উৎপন্ন বা তাদের গঠন একই রকম। তাহলে পাখির ডানা প্রজাপতির ডানা দুইটার কাজই হইতেছে কি বলতো? ওরা। দ্যাটস ওয়াই এরা হইতেছে কি সমবৃত্তীয়। চলো নিকট সম্পর্কীয় জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে বসবাসের ফলে যে বিবর্তন ঘটে তাকে কি বলা হয়? অপসারী বিবর্তন। ভিন্ন পরিবেশে যেহেতু বলেছে। চলো সরীসৃপের যুগকে বলা হয় মেসোজোয়িক যুগ। তোমরা যদি সুযোগ পাও তাহলে ওই যুগ মহাযুগের যে ছকটা দেওয়া রয়েছে না, ওইখান থেকে শুধুমাত্র মেসোজোয়িক যুগটা ভালো করে পড়বা, সরীসৃপের যুগটা ভালো করে পড়বা। জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস। চলো এক্স এক্স এবং এক্সো পদ্ধতিতে কোনটা নির্ধারিত হয়? মানুষ হয় না, ঘাসফড়িং আর ছারপোকা হয়, 2 এবং 3। মাসকুলার ডিস্ট্রফির সাধারণ লক্ষণগুলো কি? এই জায়গাতে আসো ভাই, স্টার চিহ্ন দিলাম। বইয়ের সাথে অনেক গাইড বইয়ের সাথে উত্তর মিলবে না, না জেনে উত্তর দেওয়া রয়েছে। দেখো মাসকুলার ডিস্ট্রফির সাধারণ লক্ষণ পেশির দুর্বলতা এবং সমন্বয়ের অভাব। ইয়েস, এটা ঠিক। জননাঙ্গের ক্ষয়িষ্ণুতা, এটাও ঠিক, বাট চোখের পাতা ঝুঁকে যায়, এইটা কখনো মাসকুলার ডিস্ট্রফির কোনো ক্রিস্টাল ক্লিয়ার বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে না। একে তো বইপত্র আমাদের যেটা তোমাদের বোর্ড বই, এখানেও লেখা নেই কোনো কিছু চোখের পাতা, এবং বাস্তবিক পক্ষেও ডিএমডিতে চোখের পাতা সাধারণত কোনো এফেক্টই করে না। অর্থাৎ রাইট অ্যান্সার হবে 1 এবং 3। অনেক বইতে উত্তর দেওয়া রয়েছে 1 2 3, 1 2 3 উত্তর হবে না রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হবে 1 এবং 3, মাথায় রাখো 1 এবং 3 হবে। ওকে, চোখের পাতার সাথে কোনো সম্পর্ক নাই। চোখের পাতা ঝুঁকে পড়ে টোসিস হয় মায়োটনিক ডিস্ট্রফিতে। মায়োটনিক ডিস্ট্রফি বলে একটা রোগ রয়েছে সেটাতে, বা মাসকুলার ডিএমডি মানে ডুসেনি মাসকুলার ডিস্ট্রফিতে হয় না। ওকে, চলো এরপরে কোনটি সরীসৃপ যুগ? ওকে, জুরাসিক এবং ট্রায়াসিক। ইয়েস, রাইট অ্যান্সার এইটা। কনজেনিটাল ইকথিওসিস মানে বডিতে মাছের কনজেনিটাল ইকথিওসিসের ক্ষেত্রে মানে টোটালি ফেটে যায় আর কি, বুঝছো? মাছের আইসের মতো ত্বকটা, এটা প্রচ্ছন্ন লিথালজিন দায়ী। ইয়েস, এটাতে মাছের আইসের মতো ফেটে যায়। হ্যাঁ, হৃদরোগ এবং রক্তশূন্যতা হয়, এটা না, রাইট অ্যান্সার। চলো এই ক্ষেত্রে কি বলেছে? এটাতে উদ্দীপকে 144 এবং 145 নম্বর প্রশ্নের উত্তর দাও। পিতামাতা এখানে বলেছে কালো এবং সাদা। সাদা কালো ছোপ, সাদা কালো দুইটা বৈশিষ্ট্যে প্রকাশ পাইছে। দুইটা বৈশিষ্ট্যে প্রকাশ পাওয়া মানে এটা সমপ্রকরতা, প্রথম সূত্রের ব্যতিক্রম, এবং এটা অনুপাত হচ্ছে 1:2:1। উদ্দীপকে দেখো বিশুদ্ধ লাল ফুল এবং বিশুদ্ধ সাদা ফুল। ওকে, কোনো বৈশিষ্ট্যরই জিনই অপরটির উপর প্রকট না আছে। ঠিক আছে, এই যে দেখো লাল ফুল এবং সাদা ফুল, লাল ফুল এবং সাদা ফুল ক্রস করা হলে প্রথম সূত্রের ব্যতিক্রমে তুমি দেখবা এখানে সেটা হতেছে হয়ে গেল মধ্যবর্তী একটা কালার, তাই না? অসম্পূর্ণ প্রকটতায় যেটা, অসম্পূর্ণ প্রকটতায় লাল ফুল সাদা ফুল নিলাম, F1 জোনেতে চলে আসলো গোলাপি, মানে মধ্যবর্তী অবস্থা, মানে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ওকে, মানে এরপরের দিকে চলে আসি। দেখো F1 F2 জোনেতে ফেনোটাইপিক অনুপাত হবে এদেরও কত? 1:2:1, মানে অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত? 1:2:1। প্রাণীর আচরণের দিকে চলে আসি, লাস্ট অধ্যায়। ইথোলজি জনক কে? টিনবার্জেন। জীবের দৈহিক স্পর্শজনিত, স্পর্শ মানে থিগমোট্যাক্সিস, স্পর্শ মানে কি? থিগমোট্যাক্সিস। চলো আসি এরপরে দিকে। জিগজ্যাগ নৃত্য
3 কাটা স্টেকলব্যাক মাছ, প্রাণী সহজাত আচরণ হইল। ওকে, মাকড়সার জাল তৈরি, টুনটুনি পাখির বাসা নির্মাণ, কুকুরের মুখের লালারস। না, কুকুরের মুখের লালারস তো এটা তো প্যাভলভ পরে এটা আবিষ্কার করছে আর কি তিনি, তাকে লোভ দেখায় দেখে। রাইট অ্যান্সার হবে 1 এবং 2। ট্যাক্সিসের বৈশিষ্ট্য হলো, ইয়াস এইটা আবার একটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। ট্যাক্সিসের বৈশিষ্ট্য হলো, রাইট অ্যান্সার হবে 1 এবং 3। দিকমুখিতা প্রদর্শন করে, এটা হবে না। স্থানিক দিকমুখিতা প্রদর্শন করে, এইটা হবে না আর কি। ওকে, এ দিকমুখিতা প্রদর্শন করে কার দিকে জানো? উদ্দীপনার দিকে দিকমুখিতা প্রদর্শন করে, নট স্থানিক, কোনো জায়গার প্রতি না, উদ্দীপনার প্রতি। রানী মৌমাছি প্রজননে সক্ষম, ফেরোমন ক্ষরণ করে, আকারে ছোট না আকারে বড় হয়। রাইট অ্যান্সার 1 এবং 2। উদ্দীপকের ক্ষেত্রে দেখো সাইবেরিয়া থেকে পাখিগুলো আসে, আবার মাকড়সার নির্দিষ্ট রীতিতে সুন্দর জাল বনে। প্রাণী দুটির কিরূপ আচরণ? এই যে দেখো মাকড়সা তার জাল বুনবে, এটাই তো তার স্বাভাবিক জিনিস না? পাখি উড়ে চলে আসবে সাইবেরিয়া থেকে শীতকালে, সহজাত আচরণ যেটা জন্ম থেকে পাওয়া যায়। উদ্দীপকের দ্বিতীয় প্রাণী মাকড়সার ক্ষেত্রে, মাকড়সার জাল কি বলা রয়েছে? স্ক্লেরোপ্রোটিন দ্বারা জালের সুতা গঠিত। হ্যাঁ, রাইট অ্যান্সার। এটা ইস্পাতের চেয়েও শক্ত। হ্যাঁ, রাইট অ্যান্সার। ছেঁড়ার আগে দৈর্ঘ্য প্রায় কত গুণ পর্যন্ত প্রসারিত হতে পারে? 5 গুণ। এটা হইতেছে মূলত রাইট অ্যান্সার। এই যে তোমাদের মোটামুটি শেষ হয়ে গেল জুওলজির মোস্ট রিপিটেড বোর্ড এমসিকিউ। আর ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে তোমাদের বায়োলজির সাথে থাকবো, তোমরা চাইলে আমার সাথে যুক্ত হতে পারো। আর এরপরে যদি কোনো জায়গাতে কোনো ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আর কি, তাই না? সবাই জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জুওলজি পরীক্ষার দুর্দান্তভাবে দিও, আর পিডিএফটা পড়ে নিও। আল্লাহ হাফেজ।